মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে 2 জাহাজ, ব্যয় 935 কোটি টাকা। এবং দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে, বললেন বাণিজ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এই কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন দুই নেতা। মাহমুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। বর্তমানে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হতে যাচ্ছি। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমরা নির্বাচনের আয়োজন করব। এছাড়া রোহিঙ্গা সমস্যা সহ নানা বিষয়ে বাংলাদেশ মালয়েশিয়ার সহায়তা কামনা করে। এ সময় মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশে অপার সম্ভাবনা রয়েছে এবং বিনিয়োগের মাধ্যমে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়া রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সংকট সমাধানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সহায়তা চায়। বাংলাদেশ মানব সম্পদ ও প্রযুক্তি খাতে সম্ভাবনাময়। আমাদের ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ রয়েছে। অর্থনৈতিক উন্নয়নে আসিয়ানভুক্ত দেশ হিসেবে আমরা মালয়েশিয়াকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে সবসময় পাশে পেতে চাই। এর আগে সকাল 9টায় প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচায় অভ্যর্থনা সহ গার্ড অব অনার দেওয়া হয়। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকের পর প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত ও রাজনৈতিক শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া দুই দেশ উচ্চশিক্ষা, কূটনৈতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে 3টি নোট অব এক্সচেঞ্জে সই করে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যয় হবে 935 কোটি 71,56,000 টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই জাহাজ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। এদিকে দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুর থেকে এই 2 কার্গো এলএনজি আনতে ব্যয় হবে 987 কোটি টাকা। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই আমদানি করা হবে। আজ সচিবালয়ে 2025-26 অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ প্রসঙ্গে শেখ বশির উদ্দিন বলেন, পাটপণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার ফলে তেমন কোনো প্রভাব পড়বে না। ভারতের নিষেধাজ্ঞা আগেও ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। তাদের সহযোগিতার উপর পরবর্তী সবকিছু নির্ভর করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে পাম অয়েলের দাম লিটার প্রতি 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। আর সয়াবিন তেলের দাম না কমায় দেশীয় প্রতি লিটার 189 টাকা অপরিবর্তিত রয়েছে।
সভায় রপ্তানি লক্ষ্যমাত্রা $55 বিলিয়ন ও সেবা খাতে $8.50 বিলিয়ন নির্ধারণ করা হয়। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে মানে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনসের উপরে নির্ভর করে, শুধু আমাদের একার সিদ্ধান্ত এটা হবে না। বাট আমরা মনে করছি না যে এটাতে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি, আমরা এটা কনজারভেটিভলি করেছি। আমরা মনে করি যে এর থেকে বেটার কিছু আমরা পারফর্ম করতে পারবো। তারপরেও বাস্তবমুখী করেছি। আপনারা যেটা এখানে বিকেএম এর প্রতিনিধির কাছ থেকে শুনেছি, আমরা হয়তো বা বিজিএমির প্রতিনিধির কাছ থেকেও শুনবো, বা ইপিবির ভাইস চেয়ারম্যান এখানে আছেন, উনিও সামগ্রিকভাবে বলতে পারবেন। আমি মনে করি না এটা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রার উপরে কোনো প্রভাব আসবে। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আরাফাত রহমানের ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এই অভিযোগ করেন তিনি। অভিযোগ করেন শেখ হাসিনার পৈশাচিকতার শিকার হয়েছিলেন আরাফাত রহমান। দেশের স্বাভাবিক রাজনীতি থাকলে এই অকাল মৃত্যু হতো না বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেক ষড়যন্ত্র চলমান। এ সময় চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছে। ৫ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা নানাভাবে তারা চাচ্ছে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে। রাষ্ট্র সংস্কারে যে জুলাই সনদ তৈরি করা হবে তাতে সব দল সই করবে বলে আশা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন। বদিউল আলম মজুমদার বলেছেন, ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশন আলোচনা করে ৮১টি বিষয়ে একমত হয়েছে। সাধারণ মানুষ সংস্কার চায় এবং সেটি এবার হতেই হবে বলে মনে করেন তিনি। সুজন সম্পাদক জানান, প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বের পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করার বিষয়টি সুজনের প্রস্তাবগুলোর মধ্যে যুক্ত করা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদের উচ্চকক্ষে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার রাখার বিষয়ও থাকছে প্রস্তাবনায়। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। দুপুরে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের খলসি মৌসুমে তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীবাহী একটি ইজি বাইক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। খলসি মৌসুমে তেলের পাম্পের সামনে পৌঁছালে একই দিকে যাওয়া একটি ট্রাক পেছন থেকে ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে শিশুসহ ৩ জন নিহত হন এবং চালকসহ অন্তত ৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে।
উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধেও যদি দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় তাহলে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুপুরে রংপুরে দুদক কার্যালয় ভবনে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, শুধু মুখে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এমন অভিযোগ নয়, সুনির্দিষ্ট তথ্য আসতে হবে। এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে, দ্রুত মামলাগুলোকে দৃশ্যমান করা হবে। এছাড়া দীর্ঘদিনের পুরনো মামলাগুলো পুনরুজ্জীবিত করবে দুদক। পরে রংপুর ডিসি অফিসে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান। আমরা প্রথমত আমাদের বেশ কিছু পুরনো মামলা আছে, নতুন মামলাও আসছে। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা রেইড করে থাকি এবং বিশেষ করে আমাদের সেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠান, সেখানে সেবা প্রদানকারীদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকে সেবা গ্রহীতাদের, যাতে এই অভিযোগগুলি না হয়। আমরা কিন্তু কাউকে শাস্তি দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্য এটা করা না, যাতে সেবা দাতা এবং সেবা গ্রহীতার মধ্যে একটা ভালো যোগসূত্র স্থাপিত হয়, সেটার জন্য আমাদের করা। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির এই মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে বাদীর আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, সাংবাদিক তুহিন হত্যার প্রকৃত ঘটনা না জেনেই সার্জিস আলম বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি। কিশোরগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। দুপুরে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন জানান, উপজেলা সদরের ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় 6 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গিয়াসউদ্দিনের লোকজন। এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের বিরোধ চলছিল। এরই জেরে আজহারুল ইসলাম সোহেল ও বিএনপি নেতা গিয়াসউদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2 ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আগামী 9 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আগামী 19 বা 20 আগস্ট এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা করবে বিসিসিআই সিলেকশন কমিটি। তবে এশিয়া কাপের জন্য দল ঘোষণা শুরুর আগেই উদ্বেগ তৈরি হয়েছে ভারতের শীর্ষ 3 তারকার জন্য। ফিটনেস পরীক্ষায় ঝুঁকি থাকায় দলের বাইরে থাকতে পারেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল টিমের ফিটনেস রিপোর্টের উপর ভিত্তি করে স্কোয়াড ঘোষণা করা হবে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে 6টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF। এর মধ্যে আগামী অক্টোবরে এশিয়ার 2 দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী 10 অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং 14 অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে 2022 বিশ্বকাপের প্রস্তুতিতেও এই দুই প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল তারা। সে সময় কোরিয়াকে 5-1 এবং জাপানকে 1-0 গোলে হারিয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে আগামী নভেম্বরে আফ্রিকান দলের বিপক্ষে এবং আগামী মার্চে ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে সিবিএফ-এর। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে 2 জাহাজ, ব্যয় 935 কোটি টাকা। এবং দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।